বিগ ব্যাং শিবের বর্ণনা। শক্তি এলো, শিব জেগে উঠলেন আর গর্জন করলেন। আমরা এমন জিনিস আবিষ্কার করেছি যার অস্তিত্ব নেই, আর সেটাকে বাস্তবে এনেছি। বিজ্ঞানীরা আশ্চর্য হচ্ছেন, অস্তিত্ব কি সত্যি আছে নাকি নেই। তারা কখনোই জানবে না যদি তারা তাদের বর্তমান অন্বেষণের পদ্ধতি ত্যাগ না করে। বলা হয় সময় শুরু হয়েছিল শূন্যতা থেকে উদ্গত বিগ ব্যাং অর্থাৎ মহাজাগতিক বৃহৎ বিস্ফোরণ থেকে। কিন্তু সময় এবং স্থানের প্রকৃত স্বরূপ কি? সময় মাপার জন্য এক সময় আমরা আওয়ার গ্লাস ব্যবহার করতাম, জানেন তো, বালি ঝরে পড়ত। সেটা ছিল মায়ান ক্যালেন্ডারের মতো। একটা সময় পর সব বালি ঝরে যেত। 2012 তারপর কি করবে তারা জানতো না। তারপর আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় কিছু সরানোর সীমাবদ্ধতাটা বুঝলাম, তাই এমন ধরনের ঘড়ি বানালাম যেগুলো চক্রাকারে চলে। আমরা বুঝলাম সাইক্লিক্যাল হলে আমরা সেটাকে চিরকাল চালিয়ে যেতে পারি, অনন্ত। মানব জীবনের প্রেক্ষাপটে চিরকাল, মানব জীবনকালের হিসেবে চিরকাল। আমাদের এখনও গ্র্যান্ডফাদার ক্লক আছে, যদিও গ্র্যান্ডফাদাররা মৃত, ঘড়িগুলো এখনও চলছে, এখনও কাজ করছে, তাই না? গ্র্যান্ডফাদার বা দাদু ঠাকুরদা বহুদিন হলো নেই, কিন্তু তার ঘড়ি এখনও চলছে। তো আমরা বুঝেছিলাম একটি চক্র বা সাইকেল কতটা স্থায়ী বা দীর্ঘস্থায়ী। তাই ঘড়িটাকে বদলে আমরা বালি ফেলার জায়গায় করলাম। আজকাল আমরা মাঝে সাঝে চিরস্থায়ী ঘড়ির কথাও বলছি, সৌরশক্তি চালিত ঘড়ি ইত্যাদি, সেগুলোকে বলা হচ্ছে চিরস্থায়ী। কিছুই চিরস্থায়ী নয়। চিরস্থায়ী ঠিকই, কিন্তু তা মানুষের আয়ুর তুলনায়। তাই যখন বিগ ব্যাংয়ের কথা বলেন পল রেইনহার্ট, যিনি বিজ্ঞানে খুব জনপ্রিয় একটি বই লিখেছিলেন, বইটার নাম দিয়েছেন এন্ডলেস ইউনিভার্স, অর্থাৎ সীমাহীন মহাবিশ্ব। চিরকালই ভারতে সবসময় দেখা হতো, সবসময় বলা হতো সৃষ্টি একটি ক্রমাগত বিস্তারিত অস্তিত্ব। এর শেষ নেই বলে অন্তহীন নয়, বরং এটা ক্রমাগত বেড়ে চলেছে বলে। এটা আপনার বোধগম্যতার বাইরে বিস্তৃত হচ্ছে, আপনার বোঝার চেয়েও দ্রুত। অর্থাৎ এটা এক ক্রমাগত বিস্তারপ্রাপ্ত মহাবিশ্ব, আর ক্রমাগত বিস্তারিত মহাবিশ্ব মানেই তা সীমাহীনই। তাই এই কারণেই সবসময় শিবের মাথার পেছনে মহাজাগতিক প্রতীক রয়েছে দেখা যায়। আর এই সব প্রতীকই, বুঝলেন, যেমন এখানেও দেখছেন তরঙ্গের মতো ছড়াচ্ছে, কারণ এটা মহাবিশ্বেরই প্রতীক যা অন্তহীনভাবে ছড়িয়ে পড়ছে, কিন্তু সাধারণত সাইকেল বা চক্রে। এই কারণেই এই সব শালিগ্রাম ইত্যাদি এই সংস্কৃতিতে এত গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে, কারণ এটা ক্রমাগত বিস্তারিত গ্যালাক্সি বা মহাবিশ্বেরই সেই ever expanding galaxy প্রতীকীকে নির্দেশ করে। তো পল রেইনহার্ট বিগ ব্যাংয়ের খুব আকর্ষণীয় কিছু কম্পিউটার মডেল বা সিমুলেশন বানালেন। ঘটনাক্রমে ওনার সঙ্গে আমার দেখা হয়, আর তিনি বিগ ব্যাংয়ের কম্পিউটার সিমুলেশন দেখিয়ে একটা বক্তৃতা দিচ্ছিলেন। আর আশ্চর্যজনক বিষয় হল, এই বিগ ব্যাংগুলো তিনি বললেন, আর এখন সব বিজ্ঞানীরাই বলছেন একটা বিগ ব্যাং হয়নি, হয়েছিল অনেকগুলো ধারাবাহিক বিস্ফোরণ। আমাদের মধ্যে প্রায় 5.5 ঘন্টার দীর্ঘ আলোচনা চলেছিল, আর তিনি তার উপস্থাপনায় নিজের যে বিগ ব্যাংয়ের সিমুলেটেড ভার্সনটা দেখাচ্ছিলেন, তার সঙ্গে আমরা সবসময় শিবের যে বর্ণনা করি তা হুবহু মিলে যাচ্ছিল। এটা অবিশ্বাস্য। আর তিনি বললেন অনেকগুলো ধারাবাহিক বিস্ফোরণ ঘটে, একটা নয়। তখন ওনাকে একটা সরল প্রশ্ন করলাম, যদি অনেকগুলো ধারাবাহিক বিস্ফোরণই হয়, সেটা কি একটা গর্জন হতে পারে? দেখুন, যদি কোনো মোটরসাইকেল বা গাড়ির সাইলেন্সারটা খুলে ফেলেন, সেটা কিন্তু বুরর করবে না, করবে ঢাপ 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 এরকম আওয়াজ। বড় বড় বিস্ফোরণ ঘটছে,
এইভাবেই একটা ইঞ্জিন কাজ করে, যে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন তা ফায়ার করছে। যখন থ্রটলটা বাড়ান তখন এত দ্রুত ফায়ার করে যে শুনে গর্জনই মনে হয়, কিন্তু আসলে হচ্ছে ব্যাং 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 ব্যাং, এইভাবেই ইঞ্জিন চলছে। তো আমি বললাম, অনেকগুলো বিস্ফোরণ হলে সেটা কি গর্জন হতে পারে? তখন তিনি তার কম্পিউটারে অনেক সায়েন্টিফিক ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করলেন, আর যে সময়কালে এই বিস্ফোরণগুলো ঘটতে পারত সেই পর্বটা হিসেব করে বললেন, ঠিকই, গর্জনও হতে পারে, আমি এইভাবে আগে ভাবিনি। কিন্তু আমার সংখ্যার হিসেব বলছে ওনার, আমি সংখ্যা টংখ্যা অত বুঝি না, নিজের আঙুলটুকুই কোনো মতে গুনতে পারি। তিনি নানান হিসেব টিসেব করলেন আর বললেন, হ্যাঁ, এটা গর্জনও হতে পারে। তখন আমি তাকে বললাম, জানেন, আমাদের কালচারে, ভারতীয় জীবনধারায়, বিশেষ করে যোগ পরম্পরায় আমরা সবসময় বলেছি সব কিছু স্থির ছিল, আদিম, একেবারে স্থির। তারপর শক্তি এলো। এটাই এখন পদার্থবিজ্ঞানে যা বলা হচ্ছে, শূন্য অবস্থায় যদি আপনি কিছু ইলেকট্রোম্যাগনেটিক শক্তি দেন, ভেতরে নয় বাইরে, ধরুন একটা চেম্বার আছে শূন্য অবস্থায়, একেবারে শূন্য অবস্থায়, যদি আপনি বাইরে কিছু ইলেকট্রোম্যাগনেটিক শক্তি প্রয়োগ করেন, ভেতরে নয় বাইরে, তৎক্ষণাৎ ভেতরে ভার্চুয়াল প্রোটন আর নিউট্রন উৎপন্ন হবে। তাই এখন তারা বলছেন সৃষ্টি এইভাবেই শুরু হয়েছিল, একেবারে স্থিরতা ছিল, শূন্যতা, যাকে আমরা বলি শিব। শিব মানে যা কিছুই নয়, সব কিছু ছিল যা নেই। তারপর শক্তি এসে এখানে খেলতে লাগল, আর তিনি জেগে উঠলেন আর গর্জন করলেন। তাই তার প্রথম রূপকে আমরা বললাম রুদ্র। রুদ্র শব্দের আক্ষরিক অর্থই হল গর্জনকারী। প্রথমেই তিনি গর্জন করলেন। যখন গর্জন করলেন তখন তিনি একটি লিঙ্গের রূপ নিলেন, একটি উপবৃত্তাকার। এটাই শিবপুরাণ, এটাই আজ পদার্থবিজ্ঞানীরাও বলছেন। তিনি বলছেন ধারাবাহিক বিস্ফোরণ, একটা গর্জন। যখন গর্জন করলেন তখন পরপর অনেকগুলো উপবৃত্তাকার রূপ তৈরি হলো, আর প্রতিটি উপবৃত্তাকার রূপের চারপাশে কিছু কণা জমতে শুরু করলো, আর বহু সংখ্যক গ্যালাক্সি তৈরি হলো। এটাই আধুনিক পদার্থবিজ্ঞান বলছে। তো এটা শুধুমাত্র বস্তু আর স্থানের সঙ্গে সম্পর্কিত। তাহলে সময়ের ভূমিকাটা কোথায়? সময় কোথা থেকে আসে? সময়ের অস্তিত্বই নেই, শুধুমাত্র কারণ আপনার সচেতন মন সবকিছুকে ভাগ ভাগ করে দেখতে চায়। বুদ্ধির প্রকৃতিই হল সে কিছুকে কেটে ভাগ না করলে সেটা বুঝতেই পারে না, তাই না? দেখুন, আপনার বুদ্ধির একেবারে ভিতটাই হলো এটা একটা ছুরির মতো, যা সবকিছুকে কেটে খুলে দেখে। শুধুমাত্র কাটার পরই সে জানতে পারে, নচেত জানতে পারে না। তাই যেহেতু আমরা আধুনিক বিজ্ঞানের বিকাশ করেছি বুদ্ধির এই প্রক্রিয়ার মাধ্যমে, আমাদের জানার উপায় সবসময় তাই কেটে ছুঁড়ে দেখা, তাই না? আপনাকে বুঝতে চাইলেও আপনাকে কেটে খুলে দেখব। আচ্ছা, আপনার সৃজনশীল বা ক্রিয়েটিভ পাওয়ার কোথায় আছে তা আপনার মাথা কেটে খুললে কি জানব? বা শরীরটা কেটে? এইভাবে হবে না। তবুও এইভাবেই উত্তর খোঁজার চেষ্টা করব, কারণ দেখুন, ঠিক এই কারণেই কিন্তু আধুনিক বিজ্ঞান তার ফিজিক্যাল উপায় অবলম্বন করে একটা সীমার পর আর এগোই না। কয়েক বছর আগের একটা ঘটনা, আসলে অনেক বছর আগের। আমি নিজেকে এখন আর এমন অসম্মানজনক অবস্থায় ফেলি না। আমি একদল লোকের সঙ্গে ছিলাম, আর তারা বলল, আমরা আপনার গামা ওয়েভ পরীক্ষা করতে চাই। আমি জানতাম না আমার মধ্যে এই গামা ওয়েভ আছে। তারা বলল, না, আপনার মস্তিষ্কে গামা ওয়েভ আছে, আমরা সেটা মাপতে চাই। আমি বললাম, ঠিক আছে। কিছু কারণে তাদের কাছে দায়বদ্ধ ছিলাম, তাই রাজি হলাম। তো তারা আমার মধ্যে 14টা আলাদা ইলেকট্রোড লাগালেন আর বললেন, মেডিটেট করুন। আমি বললাম, আমি তো মেডিটেট করতে জানি না। তারা বলল, কেন? আপনি তো দীক্ষা দেন, সবাইকে মেডিটেশন শেখান, অথচ নিজে জানেন না। আমি বললাম, সত্যিই জানি না। মানুষকে কিছু জিনিস শেখায় ঠিকই, কিন্তু আমি জানি না। তখন তারা জিজ্ঞেস করলেন, বেশ, আপনি পারেনটা কি? আমি বললাম, যদি চান আমি স্থির হয়ে বসতে পারি। তখন তারা আলোচনা করলেন আর বললেন, ঠিক আছে। তাই আমি শুধু স্থির হয়ে বসলাম। 15-20 মিনিট পর তারা একটা শক্ত ধাতব কিছু দিয়ে আমার গোড়ালিতে, হাঁটুতে, কুনুইতে আঘাত করছে দেখলাম। প্রথম ভাবলাম, আচ্ছা, এটাও বোধহয় তাদের পরীক্ষারই অংশ, তাই অপেক্ষা করলাম। তারপর দেখি আরো বেশি জোরালো আর খুব যন্ত্রণাদায়ক হয়ে উঠল।
আমি ভাবলাম তারা আমার থেকে কি চায়, আমার হাড়গোড় ভাঙতে চায় নাকি? বা যদি আমায় বেরিয়ে আসতেই হয়, আমায় শুধু চোখ খুলতে বললেই আমি চোখ খুলতাম। আমি তো পুরো সতর্ক আর সচেতন। তারপর ব্যথা সহ্য করতে না পেরে আমি চোখ খুলে তাকালাম। দেখি তারা সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে এইভাবে তাকিয়ে। আমি বললাম, আমি কি কিছু ভুল করেছি? তারা বলল, আমাদের যন্ত্রগুলো বলছে আপনি মৃত। আমি বললাম, আপনাদের এই রোগ নির্ণয়টা সত্যি দারুণ হয়েছে। তখন তারা বলল, দেখাই যাচ্ছে আপনি মৃত নন, কথা বলছেন। হয় আপনি মৃত, নয়তো আপনার মস্তিষ্ক মৃত। তখন আমি বললাম, দ্বিতীয়টা অত্যাধিক অপমানের, আমি প্রথমটাই নেব। আমার মৃত হতে আপত্তি নেই, আমি যথেষ্ট জীবন্ত। আপনাদের চোখে মৃত মনে হলে আর কি করব? কেন আমি এগুলো বলছি? কারণ আপনি চেষ্টা করছেন সৃষ্টির সব জায়গাতেই ভৌত উপায় মাধ্যম করে ঢুকতে। ভৌত একটা জায়গায় শেষ হয়, আর সেটা স্বীকার করতে আপনি অনিচ্ছুক। কিন্তু এই প্রথমবার রেসপন্সিবল সায়েন্টিফিক কমিউনিটির একটা বড় অংশ স্পষ্টভাবে বলছে এই মহাবিশ্ব অন্তহীন। আর তারা এও বলছেন, আমরা কখনোই সৃষ্টির প্রকৃতিকে জানতে পারবো না। বলছে না এখনো জানি না, বলছে কখনোই জানব না। তারা কখনোই জানবে না যদি তারা তাদের বর্তমান অন্বেষণের পদ্ধতি ত্যাগ না করেন। তাই আমরা সবসময় সৃষ্টিকে, যার কোনো শুরু নেই, এমন কিছু হিসেবে দেখতাম। এটা কি শুধু সুবিধাজনক একটা দর্শন? না, কারণ সত্যি এর শুরু নেই। কারণ যেমন আপনি বুঝেছেন একটা আওয়ার গ্লাসকে ঘড়ি হিসেবে ব্যবহার করাটা প্র্যাকটিক্যাল নয়, তেমনি বহু আগে সৃষ্টিও বুঝেছিল এইভাবে চলা প্র্যাকটিক্যাল নয়। তাই সে কাজ করে সাইকেল বা চক্রে। যা কিছুই চক্রাকারে চলে তার তো কোনো শুরু নেই, তাই না? বলুন তো, একটা বৃত্তে শুরুর বিন্দুটা কোনটা? এখন যেখানেই দাঁড়িয়ে আছেন সেটাই আপনার জন্য শুরুর বিন্দু। যেহেতু আপনি 2000 থেকে গুনছেন, বা যাই হোক, or whatever. তাই এখন ভাবছেন আজ 2009। এটা শুধুই আপনার নির্বুদ্ধিতা, এটা শুধুই মানুষের অজ্ঞানতা, তাই না? 2009, 2010, 2012 এসব শুধুই মানুষের নির্বুদ্ধিতা। এর কোনো অস্তিত্বগত ভিত্তি নেই, হ্যাঁ কি না? তাই সময়, মানুষ যতই সব সময় স্পেস আর টাইম, স্থান আর কালের কথা বলুক, সময়ের কোনো অস্তিত্বগত ভিত্তিই নেই। আমি জানি না বিজ্ঞান, ভৌত বিজ্ঞান কখনো নিকট ভবিষ্যতে এই বিষয়ে অনুসন্ধানের সাহস করবে কিনা, কিন্তু একদিন তাদের স্বীকার করতেই হবে যে সময়ের কোনো অস্তিত্বগত ভিত্তি নেই। এটা শুধুই মানুষের বোধের সীমাবদ্ধতা। স্থানেরও কোনো অস্তিত্বগত ভিত্তি নেই। দেখুন, দুটোই, সময় আর স্থান, দুটোকেই টেনে বাড়াতে পারেন আর গ্যালাক্সির মতো প্রশস্ত করতে পারেন। পারেন আলোকবর্ষের মতো প্রশস্ত করতে, আবার চাইলেই গুটিয়ে এখানে একটা বিন্দু করে ফেলতে পারেন, অথবা শূন্যতায় এটাকে লুপ্ত করে শূন্য করে দিতে পারেন। এই মুহূর্তে আধুনিক বিজ্ঞান, ভৌত বিজ্ঞান কখনো কখনো এই প্রশ্নটা করছে, অস্তিত্ব কি সত্যি আছে? How was that for you? আপনি এখানে, আমি এখানে, আমরা পরীক্ষা করছি, আমাদের ল্যাবরেটরি আছে, আর ফলাফলগুলো এমন দিকে এগোচ্ছে যে বিজ্ঞানীদের সন্দেহ জাগছে অস্তিত্ব সত্যিই আছে কিনা। যখন কেউ বলে এই অস্তিত্ব একটা আপেক্ষিক ঘটনা, এটা আপেক্ষিক মাত্র, অ্যাবসোলুট বা চরম নয়, তখন স্বাভাবিকভাবেই এটা সত্যি আছে কিনা প্রশ্ন জাগবে। আমি একদিন হোম স্কুলে ছিলাম। এই 8-9 বছরের পুচকে ছেলেরা এসে আমায় জিজ্ঞেস করলো, সদ্গুরু, জীবন কি বাস্তব নাকি এটা একটা স্বপ্ন? ওদের প্রশ্ন, জীবন কি সত্যি নাকি স্বপ্ন? আর ওরে বাপরে, 8 বছরের বাচ্চারা আমাকে জিজ্ঞেস করছে জীবন সত্যি নাকি একটা স্বপ্ন। তখন তাদের দিকে তাকিয়ে আমি বললাম, দেখো, জীবন একটা স্বপ্ন, কিন্তু স্বপ্নটা সত্যি। স্বপ্নটা সত্য, তাই না? তাই টাইম বা স্পেস কি আছে?
আপনি এই প্রশ্নটা যুক্তির দৃষ্টিকোণ থেকে করছেন, তাই এভাবে যখন একটা প্রশ্ন করেন স্পষ্টতই উত্তরটা হবে হ্যাঁ অথবা না। কিন্তু ব্যাপারটা তেমন নয়, কারণ এই মাত্রাগুলো হ্যাঁ বা না, আছে বা নেই এর দ্বৈততার অন্তর্গত নয়। এটা সরাসরি প্রত্যক্ষ করার জিনিস। এটা জানতে হলে একটা নির্দিষ্ট বাঁধনহীন স্বাধীন অবস্থায় থাকতে হবে। চিন্তা করে এটা জানবেন না, আপনি বিশ্লেষণ করে জানবেন না, বা কোনো বই পড়ে বা একটা বক্তৃতা শুনলেও জানবেন না। যদি এমনি আমার সঙ্গে বসেন, আমি আপনাকে দেখাবো সময় আর স্থান কি।